আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন আপিল বিভাগে খালাস, ট্রাইব্যুনালের রায় বাতিল। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় জালিয়াতির অভিযোগে মামলার তদন্ত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবু সাইদকে গুলি করে হত্যা করে এএসআই আমির হোসেন, ট্রাইব্যুনালকে আসামির আইনজীবী। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে ওয়াশিংটনে তৃতীয় ধাপের 3 দিনের আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচক ফলের আশায় ঢাকা। রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা হাওয়াইয়ে সুনামি, যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে সতর্কতা। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি পরিবেশ প্রতিবেশ রক্ষার উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ট্রাইব্যুনালের দণ্ডাদেশ বাতিল করে ওই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে মুক্তি দিতে বলেছেন আদালত। 2014 সালের 24শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণ হয়। এর একটিতে মৃত্যুদণ্ডাদেশ ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়, 71-এ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। আওয়ামী লীগের কোনো সাবেক নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের এটি প্রথম রায়। মোবারক 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জাল জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার রায় দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক, বেআইনি ও উদ্দেশ্যমূলকভাবে অসত্য ও জাল জালিয়াতির মাধ্যমে রায় প্রদানের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সকালে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খালেক মিয়া 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সংবিধানের 13তম সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে তার সাথে জড়িতদের রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে 15 বছর স্বৈরাচার শেখ হাসিনা উদ্ভব হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। 24শে জুলাই বৃহস্পতিবার সকাল 8:30টায় ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন। সভায় সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। স্বল্পোন্নত দেশে উত্তরণের প্রতিবন্ধকতা দূর করে কিভাবে সহজে সেই লক্ষ্যে পৌঁছানো যায়, সভায় সেই সব বিষয়ে আলোচনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই আমির হোসেনের আইনজীবী আদালতকে বলেছেন, তার মক্কেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবু সাইদকে গুলি করেছেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সেই বিষয়ে ৬ই আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গ্রেপ্তার ৬ আসামির পক্ষের আইনজীবী এবং পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর বক্তব্য উপস্থাপন শেষে ওই আদেশ দেন আদালত। এর আগে আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রাফিউল হোসেন রাসেল ও আনোয়ার পারভেজ সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আবু সাইদের মৃত্যুর ঘটনায় নিহতের মা চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেন। আর মামলার তদন্ত শেষ করে ২৪শে জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন। এতে বলা হয় কিভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে মারণঘাতী অস্ত্র ব্যবহার করে নৃশংসভাবে আবু সাইদকে হত্যা করা হয়। নাই ঘটনার বাইরে, অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী ৬ তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন ৬ আগস্ট, এবং সেই দিন চার্জ গঠন হবে। জুলাই সনদের খসড়ায় জুলাই অভ্যুত্থানের মূল চেতনা পুরোপুরি প্রতিফলিত হয়নি বলেছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে তা সনদে থাকতে হবে। পূর্ণাঙ্গ জুলাই সনদ ছাড়া সই করবে না এনসিপি। বিএনপি বলেছে আজ জাতীয় সনদের খসড়ার বিষয়ে মতামত জানাবে। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। দ্বিতীয় দফা আলোচনার ২১তম দিনে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বাম দলগুলো বলছে, সনদে জুলাই আন্দোলনের চেতনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাও যেন অক্ষুণ্ণ থাকে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান উপস্থাপনাটা সঠিক হয়েছে কিনা এটা আমরা একবার দেখব। রাজনৈতিক দিক থেকে বাধ্যবাধকতার পর্যায়ে আনা যায় সেটা নিয়েও একটু আলাপ আলোচনা আছে। জামায়াতে ইসলামী বলছে, এই খসড়া বাস্তবায়নে পূর্ণাঙ্গ কোনো দিক নির্দেশনা নেই। এখানে অনেক অপূর্ণতা আছে। জুলাই স্পিরিটে পুরোপুরিভাবে সেখানে রিফ্লেক্ট করছে বলে আমরা মনে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন ধরে তাহলে আলোচনা করলাম কি? এতদিন ধরে সব আলোচনা করলাম তো এই জন্য যাতে সংসদে এর জন্য বেশি আলোচনা করতে না হয়। সুতরাং আমি মনে করি সংসদের প্রথম অধিবেশনে চাইলে কিন্তু এটা পাশ করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের আইনগত ভিত্তি পেতে হবে। মৌলিক সংস্কারের যে প্রস্তাবনাগুলো ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা করেছি তার কোনো কিছুকে বাদ রেখে যেন জুলাই সনদটা না হয়। একটা অপূর্ণাঙ্গ জুলাই সনদ, সেটাতে আমরা সিগনেচার করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। বিএনপি বলছে, তারা শহীদ ও জনগণের কথা মাথায় রেখে জাতীয় স্বার্থে আগামী দিনে শক্তিশালী গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবেই দেখছে সংস্কারের প্রস্তাবগুলো। আগামী দিনের যে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার সবার স্বপ্ন আছে, প্রত্যাশা আছে, শহীদের স্বপ্ন আছে, তাদের অঙ্গীকার আছে, আমাদের অঙ্গীকার আছে। তো সুতরাং যা কিছুই সংস্কার হবে সংবিধানে এবং অন্যান্য আইনে, সেগুলো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হলে সবাই অঙ্গীকার আবদ্ধ সেটা বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ওই খসড়ার ওপর সংযোজন, বিয়োজন এবং শব্দ ও বাক্যগত যে কোনো পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো মতামত দেবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আনুষ্ঠানিক আলোচনা চলছে। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টোয় শুরু হওয়া এই আলোচনা চলে বিকেল ৫:৩০ পর্যন্ত। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় আবার দুপক্ষের আলোচনা শুরু হবে। ৩ দিনের এই আলোচনা শেষ হবে ৩১শে জুলাই। আলোচনায় বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই দেশের মধ্যে এই পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে তার ভিত্তিতে ইতিবাচক ফল আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ সহ বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপ ও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি আঘাত এনেছে। রাশিয়ায় এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে জাপানের হোক্কাইডো, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ সহ আলাস্কাতেও। জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। রাশিয়ার স্থানীয় সময় সকাল 8:25 পূর্ব উপকূলীয় এলাকা কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার ভূমিকম্প হয়। এক ভিডিও বার্তায় রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভোরে কামচাটকা অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। কামচাটকার কিছু অংশে 10 থেকে 13 ফুট পর্যন্ত উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপান। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো শহরে 30 সেন্টিমিটার উচ্চতার প্রথম ঢেউ আঘাত এনেছে। ঢেউ আরও বড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের গভর্নর জোশ গ্রিন জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ মেনে শান্ত থাকতে বলেছেন। হাওয়াই ছাড়াও উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হনুলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের কারণে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের ফুকুশিমার দাইইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্বাভাবিক কিছু ঘটেনি, কেউ হতাহত হননি, তবে সুনামির সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাপানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামির সতর্কতায় রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ব্যাপক সবুজায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ক্রমবর্ধমান উষ্ণায়নে বছরের পর বছর বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অস্বাভাবিক জোয়ার আর লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন। বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। উপকূলের ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজ বেষ্টনী গড়তেই প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের প্রয়াস। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভোলা এমন একটি জেলা যেই জেলাতে কিন্তু নানা ধরনের ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত ঘটে এবং এই জেলাকে যদি আমরা ভালো রাখতে চাই, একে সুরক্ষিত রাখতে চাই, তাহলে কিন্তু এই যে সবুজের বেষ্টনী, সেই বেষ্টনী তৈরি করতে হবে। এখানে ম্যানগ্রোভ গাছের চারা যেমন রোপণ করতে হবে, অন্যান্য গাছের চারাও রোপণ করতে হবে। সব কিছু মিলিয়ে আমরা যদি ভোলাকে ভালো রাখতে চাই, তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নাই। আসুন আমরা এই বর্ষায় এই ভোলাকে ভালো রাখার জন্য হাতে হাত মিলিয়ে সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি আর সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় আমরা গাছ লাগাচ্ছি এবং এই গাছগুলো গ্রিন উইন্ড ব্রেকার বা সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। গাছ আমাদেরকে ফুল ফল এবং জ্বালানি কাঠ দিয়ে থাকে। গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। সবুজায়ন উদ্যোগ শুধু প্রশংসনীয় পদক্ষেপই নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ক্লাবের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। তো বৃক্ষ আমরা সবাই জানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস। সো এটার কার্যক্রম স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাধ্যমে শুরু করা হয়েছে। গাছ আমাদের জীবনকে মূলত আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে।
এছাড়া নানা কাজে গাছ লাগে। শুধু বৃক্ষরোপণই নয়, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে কাঙ্ক্ষিত ফলাফল পেতে রোপিত বৃক্ষের পরিচর্যার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা ববিতার জন্মদিন আজ। পুরো নাম ফরিদা আক্তার পপি, যিনি অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন। সোনালী দিনের এই নায়িকার জন্মদিনে সবসময় সিক্ত হয়েছেন দর্শকদের ভালোবাসায়, কিন্তু এবার তিনি আছেন কানাডায় ছেলের কাছে। 9বার জাতীয় পুরস্কার এবং নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ববিতার জন্মদিন উপলক্ষে আজ বিকেল 5:10 চ্যানেল আয়ে সম্প্রচার করা হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ও চাঁদ সামলে রেখো জোছনাকে। অনুষ্ঠানটি আজ রাত 10:30টায় পুনঃপ্রচার করা হবে। জন্মদিনে চ্যানেল আয়ের মাধ্যমে কানাডা থেকে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ববিতার জন্মদিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে উদ্ধার চেকগুলোতে থাকা টাকার পরিমাণ দাঁড়ায় 2,25,00,000 টাকা। 26 জুলাই সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশের হাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। পরে তাদের চাঁদাবাজির অভিযোগে করা মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। 3রা আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা। পরে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় এনসিপি। ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানান এনসিপি নেতারা। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ছাত্রদল শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি। অধ্যক্ষ, শিক্ষক ও জনবল সংকটে রয়েছে ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। প্রায় 41 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রাতিষ্ঠানিক কয়েকটি ভবন থাকলেও নেই সংশ্লিষ্ট জনবল। ভুক্তভোগীরা বলছেন, অভিযোগ ও আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি। শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশে সরকারি পর্যায়ের 23টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের মধ্যে সর্বকনিষ্ঠ ময়মনসিংহ আইএইচটি। নির্মাণ কাজ শেষ হলে কোনো জনবল নিয়োগ না দিয়েই 2022-2023 শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয়। বর্তমানে 3টি ব্যাচে 156 জন শিক্ষার্থী আছেন। দীর্ঘদিন ধরে শূন্য অধ্যক্ষের পদ। বাইরে থেকে 2 জন শিক্ষক এনে চলছে পাঠদান। নেই পর্যাপ্ত আসবাবপত্র, ব্যবহারিক ক্লাসের সরঞ্জাম। আমাদের কোনো ক্লাস টিচার নেই। আমাদের সিনিয়রদের গত 6 মাস যাবত কোনো ক্লাস হচ্ছে না। আমাদের হোস্টেলে যে বেডশিটগুলো ওগুলো আমরা নিজেরা কিনে নিছি, মানে ওগুলো সরকার থেকে দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। 9 লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করা হয়েছে সংযোগ। দেখভালের কেউ না থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছে বহিরাগতরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হোস্টেলে থাকা শিক্ষার্থীরা। আমাদের ক্যাম্পাসে প্রায় 80 জন মেয়ে আছে, কিন্তু আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই। এখানে প্রতিনিয়ত চুরি হচ্ছে এবং বহিরাগত আসতেছে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান জেলা সিভিল সার্জন। সরকারের দায়িত্ব আছে এবং তাদের অনেকেই তো এখানে পড়াশোনা করবে আসছে। এখানে পড়াশোনা ঠিকমতো যদি না হয়, অনেক ছাত্রছাত্রী আর অন্য কোথাও যারা ইন্টারমিডিয়েট পাস করে এসে ভর্তি হয়েছে, তারা তো এখন অন্য কোথাও গিয়ে ভর্তি হওয়ার সুযোগটাও নাই।
আইএইচটির সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি করলেও মিলছে না প্রতিকার। দ্রুত এর সমাধান চান তারা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। নড়াইলে একটি 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ কাজ শুরু হয়েছে। 2026 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলে ডিলারের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের কাছে নিরবচ্ছিন্নভাবে ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। প্রতি বছর জেলার বাফার গোডাউন থেকে ইউরিয়া সার সরবরাহ করতে গিয়ে লোডিং আনলোডিংয়ে অনেক সময় পার হয়ে যায়। ফলে সার ডিলারদের থেকে কৃষকের কাছে সময় মতো সার প্রাপ্তিতে যেমন বেগ পোয়াতে হয়, তেমনি কৃষি উৎপাদনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। নড়াইল ডিস্ট্রিক্টের বাফার গোদামের সুফলটা পাবো তখন আমাদের ক্যারিংয়ের যে খরচটা আর কি, এটা 3-এর 1 অংশে চলে আসবে। সুবিধা হবে, স্বচ্ছ মূল্যে ঠিক মতন কৃষকরা তার ঘর দরজায় সুবিধা মতন মালটা পেয়ে। এখন এই গোডাউনটা যদি আমি আমার নড়াইলেই পাই, আমার ট্রাক কিন্তু লাগতেছে। আমি ছোট গাড়ি পরিবহন, ভ্যান বলেন, ওসিমন বলেন, যে কোনো ছোট মাধ্যম আছে, আমার সারটা আমি আমার ঘরে নিতে পারতেছি। ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কারণে বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে বলে জানান বিসিআইসি চেয়ারম্যান। আমরা আশা করছি যে এই কাজটা যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ এই এলাকার সারের এই যে টুকটাক যে কিছু বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আনা লাগে, এগুলি কিছু ইয়ার করা লাগবে না। পরিবেশ বান্ধব, উচ্চ প্রযুক্তি সম্পন্ন ও জ্বালানি সাশ্রয়ী সার কারখানায় স্থাপন করে দেশের সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান শিল্প সচিব। ভোলাতে আপনারা জানেন যে গ্যাস পাওয়া গেছে, আমাদের 50 থেকে 55 সিএফএফটি আমাদের প্রতিদিন লাগবে। সেটা যদি তারা দিতে পারে তাহলে আমরা ওখানে একটা গ্যাস করবো এবং পুরো বরিশাল বেল্টে যত গ্যাস সার হবে ওখান থেকে সাপ্লাই দেওয়া সম্ভব হবে। ভরা মৌসুমে কোনো অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান সারের সংকট বা অনিয়মের সাথে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঘন ঘন লঘুচাপ ও নিম্নচাপ হওয়ার কারণে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন সহ কক্সবাজার উপকূলে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে মেরিন ড্রাইভ সড়কও। আতঙ্কে দিন পার করছে উপকূলের বাসিন্দারা এবং দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। পরিস্থিতি উত্তরণে জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে সাগরের পানির উচ্চতা। ঝড়, জলোচ্ছ্বাস সহ ঘন ঘন লঘুচাপ ও নিম্নচাপে বিপর্যস্ত উপকূলের জনজীবন। অস্বাভাবিক জোয়ারে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন, মহেশখালী, টেকনাফ ও কুতুবদিয়া উপকূলের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ডুবছে লবণাক্ত পানি। আমাদের বর্ষাটা যদি রক্ষা করা হয় তাহলে মানুষ একটু শান্তিতে থাকতে পারবে। সবসময় লবণ মাঠ এবং কৃষি জমি প্লাবিত, আমরা গরিব ভাষায় ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এমত অবস্থায় যদি আমাদের চলতে থাকে তাহলে কুতুবদিয়ার এই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙ্গন হুমকিতে উপকূলের রক্ষা কবচ খ্যাত মেরিন ড্রাইভ সড়ক। দেখিতে মোটামুটি 8-10 জায়গা তো ঠান্ডা বাইরে মানে দোনা রাস্তার মধ্যে বাইরে গাই বেশি করে বাইরে যাবে মানে আনন্দর বাড়ি আরো থাকিবার ইন্দিরা গিয়া নাই। জলবায়ুর অভিঘাত থেকে উপকূলের জনজীবন রক্ষায় নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। আমরা প্রকল্প তৈরি প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর 1 মাসের মধ্যে আমরা ওটা জমা দিয়ে দেব। সরজমিন পরিদর্শন করে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে আছে এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তর তাদের সাথে মিলে আমরা ব্যবস্থা নেব। পরিকল্পনায় থেমে না থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি উপকূলবাসী। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন আপিল বিভাগে খালাস, ট্রাইব্যুনালের রায় বাতিল। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় জালিয়াতির অভিযোগে মামলার তদন্ত।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবু সাইদকে গুলি করে হত্যা করে এএসআই আমির হোসেন, ট্রাইব্যুনালকে আসামির আইনজীবী। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে ওয়াশিংটনে তৃতীয় ধাপের 3 দিনের আনুষ্ঠানিক আলোচনা, ইতিবাচক ফলের আশায় ঢাকা। রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা হাওয়ায়ে সুনামি, যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে সতর্কতা। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি, পরিবেশ প্রতিবেশ রক্ষার উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ নেওয়ার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।